নমস্কার, আমি সম্বরণ। আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি। জাস্টিস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের বেঞ্চে বসে তার কিন্তু খেলা দেখা শুরু করে দিয়েছে। এর আগেও বলেছি, এখনও বলছি, জাস্টিস সঞ্জীব খান্না আজকে এমন একটি রায় দিয়েছে, যেই রায়টি আগামী দিনে ভারতবর্ষের অখণ্ডতার ক্ষেত্রে, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, ভারতবর্ষের শাসনের ক্ষেত্রে এবং ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে এই রায় কিন্তু ঐতিহাসিক। এই যে বেলডাঙায় কিছুদিন আগে যে ঘটনাটি ঘটল, মুর্শিদাবাদ বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে, কার্তিকের লড়াইকে কেন্দ্র করে, যেখানে হিন্দুদের উপর ব্যাপক ভাঙচুর, ব্যাপক অত্যাচার হলো, কেন হলো? এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে কিছু উস্কানিমূলক কথাবার্তা। এই যে একজন হুজুর যে বলল যে নবীন নামে যে বাজে কথা বলা হয়েছে, ডিসপ্লেতে লেখা হয়েছে, এবং কার্তিক পুজোকে কেন্দ্র করে, কার্তিকের লড়াইকে কেন্দ্র করে যে অ্যাড হয়েছে, সেই অ্যাডে নাকি নবীন নামে বাজে কথা বলা হয়েছে। তার সঠিক প্রমাণ কি আছে না আছে কেউ দেখলো না, কেউ নিজে চোখে দেখলো না, কেউ বুঝলো না, কিন্তু সবাই তার পেছনে দৌড়াতে শুরু করলো। আমার একটাই কথা, যে কেউ যদি কোনো গুজব রটায়, আপনারা যে দৌড়ে গেলেন, সেই গুজবের সত্যতা তো যাচাই করতে হবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে হয়েছিল যে কোরআনকে নাকি ঠাকুরের পায়ের তলায় রাখা হয়েছিল, এরভাবে বাংলাদেশে একটা গণ্ডগোল লাগানো হলো। এবং এই লাগানোর উদ্দেশ্য কি, কেন এই গণ্ডগোলগুলো লাগে? এই সাম্প্রদায়িকতা সুরসুরি যারা ছড়ায়, যেমন হুমায়ুন কবির কিছুদিন আগে একটি বিবৃতিতে বলেছিল যে একটা কোনো জনসভাতে, যে 30% হিন্দুকে, 70% আমরা এখানে মুসলমান, আমরা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এই কথা বলে এত বড় সাহস, স্পর্ধা একটা গণতান্ত্রিক দেশে তিনি কি করে পায়? তিনি তো ভারতের সংবিধানকে ছুঁয়ে শপথ করে আজকে সে একজন এমএলএ। সে যখন ভারতের সংবিধান মেনে সে যখন একজন এমএলএ হয়েছেন শপথ গ্রহণ করে, তারপরে তার মতো একজন দায়িত্বপূর্ণ মানুষ, যে মানুষের নির্বাচিত একজন সদস্য, সে কি করে এই ধরনের কথা বলতে পারে? এবং এই ধরনের কথা বিগত 70-75 বছর ধরে উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন রকমভাবে বলে আসা হচ্ছে। বিশেষ করে তোষণকারী পলিটিশিয়ানরা, যারা সংখ্যালঘু সম্প্রদায়কে সেকুলারিজমের নামে তোষণ করে, এই ফেক তোষণ করা, এই ফেক সেকুলারিজম ভারতবর্ষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা নিজেদেরকে বলে যে আমরা সেকুলার, কিন্তু তারা সনাতনীরা যখন কোনো প্রবলেমে পড়ে তখন তারা কিছু বলে না। এই সেকুলার যারা মানসিকতার মানুষগুলো যখন ইসরায়েল হামাসকে বোম্বিং করে বা প্যালেস্তাইনে বোম্বিং করে, তখন তারা চিরকুট নিয়ে, লিফলেট নিয়ে রাস্তায় বেরোয়। যখন ভারতবর্ষ পারমাণবিক বোমা মানে টেস্ট করে, তখন তারা মানববন্ধন করে বসে। এই যে ফেক সেকুলারিজম, এই ফেক সেকুলারিজমের থেকে আপনাদের সতর্ক হতে হবে। এই যে আমাদের অভয়া কাণ্ড নিয়ে যে ঘটনাগুলো ঘটলো কলকাতার বুকে আপনারা দেখলেন, সেখানে অভয়াকে কেন্দ্র করে যেই মারাত্মকভাবে 14ই আগস্টের রাত্রে যেমন সাধারণ মানুষের একটা বিরাট বড় একটা সমাবেশ হয়েছিল, তারপরে আস্তে 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 কিছু আরবান নকশাল, কিছু ডিএসও, কিছু মানে এসএফআই, কিছু ডিআইএফআই ওর মধ্যে জড়িয়ে গিয়ে তারা বলতে শুরু করলো যে এখানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কেউ এখানে আসতে পারবে না, পদ্মফুল ছাড়া সবাই আসুক। এই যে ফেক সেকুলারিজম করে এই অভয়ার যে এত বড় একটা সারা বিশ্বব্যাপী আন্দোলনকে নষ্ট করা হলো, এই নষ্ট করা, এবং ওইখানে 8B বাস স্ট্যান্ডে যাদবপুরে দাঁড়িয়ে আজাদি স্লোগান দেওয়া, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আজাদি আজাদি, কাশ্মীর কো আজাদি মিলেগা, এই ধরনের যে স্লোগান, এই স্লোগান যাতে আগামী দিনে কেউ না দিতে পারে, তার জন্য যেটা ঐতিহাসিক রায় দিল জাস্টিস খান্না। এই রায় কিন্তু আগামী দিনে ভারত বিরোধী কোনো নারা যদি কেউ কোনো স্লোগান থেকে, কোনো জনসভা বা পথসভা থেকে দেয়, তাহলে সেখানকার পুলিশ তার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে। এবং এই আজকের রায় ভারতবর্ষের সব আদালতে, এই সব পুলিশ স্টেশনে কিন্তু তার কপি চলে যাবে। এখন কিন্তু খুব সাবধান, এই ধরনের হুমায়ুন কবিরের মতো যে মানে কি বলবো, একটা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে যে আমাদের পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা, বা ওই যে হুজুর বলল যে এখানে নবীন নামে বাজে কথা বলা হয়েছে, হুজুর হয়তো দেখেছে, আমি বলছি না যে কিছু বাজে কথা লেখা হয়নি, নিশ্চয়ই হয়তো লেখা হয়েছে, তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটবে? কিন্তু ঘটনাটা
কি করে ঘটলো? ঘটনা কি ওখানকার লোকের, হিন্দু লোকেরা এই ঘটনাটা করেছিল? সেটা তো তারা করেনি। যে করেছিল, যেই পুজো কমিটি করেছিল, সেই পুজো কমিটির ইলেকট্রিশিয়ানকে খুঁজে বের করা হোক। পুজো কমিটির সেক্রেটারি অ্যারেস্ট হয়েছে আমি শুনেছি, কিন্তু পুজো কমিটির সেক্রেটারি কি এটা করতে বলেছে সেটার যাচাই করা হোক। সেই সব না করে বেলডাঙাতে একটা বিরাট একটা দাঙ্গা, ওখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, ইলেকট্রনিক্স মিডিয়া মানে যারা কলকাতার মোটামুটি টিভি চ্যানেলগুলো আছে বিখ্যাত, তারা কিন্তু এইসব ঘটনা দেখায় না। এই দেখায় আমাদের মতো ইউটিউবাররা। তারা কেন দেখায়? তারা সত্যি কথাটা যেন মানুষের কাছে যায়, তার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং এর জন্য সরকারের পুলিশ এই ইউটিউবারদের উপর বিভিন্ন রকমভাবে রুষ্ট। আজকে আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, আমরা সবাই চাই পশ্চিমবঙ্গে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, পশ্চিমবঙ্গের একটা সাধারণ গণতান্ত্রিকভাবে ভোট হোক, ইলেকশন হোক। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ইলেকশনের ক্ষেত্রে ছাপ্পা, বুথ জ্যাম, কেউ 7 লাখ ভোটে জিতে যাচ্ছে, কেউ 5.5 লাখ ভোটে জিতে যাচ্ছে তাই একটা ব্যাপার। বাংলাদেশ থেকে শরণার্থীরা ক্রমশ চলে আসছে, ফেক শরণার্থী যারা এই দেশে আসছে এবং 10,000 টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে 10 জন বাংলাদেশি ধরা পড়েছে মুম্বাইয়ে, ব্যাঙ্গালোরে। রোহিঙ্গা মুসলমানরা এখানে চলে এসে বস্তি বানিয়ে থাকছে। কলকাতার সরকারি জমিকে বিক্রি করে তাদেরকে বসতি করে দেওয়া হচ্ছে। এইভাবে কতদিন চলতে পারে? এরকমভাবে তোষণের রাজনীতি করে অনেকেই ক্ষমতায় আসতে পারে, কিন্তু তোষণ যারা করে আসে, যখন তারা ক্ষমতায় থাকে তাদের বিরোধিতা করতে যায়, তখন তাদের হাতেই কিন্তু তাদের ক্ষতি হয়। তাই ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষের যারা এখানকার মুসলমানরা আছে তাদেরও এই জিনিসটা বুঝতে হবে যে একটা সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে। মুসলিম দেশগুলোর অবস্থা আপনারা দেখুন, সৌদি আরবকে বাদ দিয়ে, দুবাইকে বাদ দিয়ে প্রতিটা মুসলিম দেশে গন্ডগোল লেগে আছে। আজকে আপনারা দেখুন বাংলাদেশের পরিস্থিতি কি হয়ে গেল। এই পশ্চিমবঙ্গের এই সুষ্ঠু স্বাভাবিক পরিবেশকে নষ্ট করার দায়িত্ব কে দিয়েছে? তাই সঞ্জীব খান্নার এই রায় ঐতিহাসিক রায়, এবং এই রায় আগামী দিন এই ধরনের মন্তব্য যারা করবে তাদের জন্য যেন উচিত শিক্ষা তারা পায়। তাই হুমায়ুন কবিরের মতো মানুষকে বলে দেওয়া হচ্ছে এই ধরনের মানে কি বলবো বক্তব্য, এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বক্তব্য বলার আগে 5 বার ভাবতে হবে, না হলে কিন্তু আপনাকে জেলের মধ্যে বসতে হবে। নমস্কার, আমি সম্বরণ আজকের মতো বিদায় নিচ্ছি।